আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। হামাসের শীর্ষ 16 নেতা নিহত, তালিকা প্রকাশ করেছে ইসরায়েল। এরপরে জানবেন ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র পাঠালো ইসরায়েল। আরও জানবেন মার্কিন নাগরিক সহ 3 জিম্মিকে মুক্তি দেবে স্বাধীনতাকামী সংগঠন হামাস। সবাইকে নিয়ে সরকার গড়ার প্রতিশ্রুতি সিরিয়ার প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনার পরপর রেডিওতে যে ভয়ানক কথা শোনা যায়। সবশেষে জানিয়ে দিব কোরআন পোড়ানোর ব্যক্তিকে হত্যা নিয়ে যা বললেন সুইডিশ প্রধানমন্ত্রী। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। গাজায় 16 মাস ধরে ইসরায়েলি হামলা ও আগ্রাসনে নিহত 16 জন শীর্ষ নেতার একটি তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নিহতদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও সালেহ আলারুরির মতো খ্যাতিমান নেতা। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস নিশ্চিত করেছে তাদের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফও নিহত হয়েছেন। এছাড়া শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসা, আহমেদ আলদান্দুর ও আইমান নোফালও নিহত হয়েছেন। সেই সঙ্গে প্রতিরোধমূলক লড়াইয়ে অনস্বীকার্য অবদানের জন্য নিহত নেতাদের ভূয়সী প্রশংসা করেছে হামাস। জানিয়েছে তাদের মৃত্যু স্বাধীনতাকামী আন্দোলনকে দুর্বল করবে না। এদিকে গত 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময় কার্যকর হয়েছে, যা প্রাথমিকভাবে 42 দিন স্থায়ী হবে। এই চুক্তির মধ্যস্থতায় রয়েছে মিশর ও কাতার এবং এতে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে। এদিকে ইসরায়েলের 16 মাসের হামলায় 47,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 1,11,000 জনেরও বেশি। অন্যদিকে গাজায় এখনও 11,000 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত এক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালত এই গাজায় গণহত্যার অভিযোগের মামলার মুখোমুখি রয়েছে। সূত্র আনাদোলু এজেন্সি। ইসরায়েল থেকে প্রায় 90টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে পাঠানো হয়েছে, যা ইউক্রেনে সরবরাহ করা হতে পারে। 2024 সালে কিয়েভ এসব ক্ষেপণাস্ত্র চাইলেও রাশিয়ার হুমকির কারণে ইসরায়েল তখন সহায়তা করেনি। তবে সম্প্রতি মার্কিন পরিবহন বিমানের মাধ্যমে এসব অস্ত্র পোল্যান্ডের রেজেস্ট্রো শহরে পৌঁছেছে। ইসরায়েল দাবি করেছে এসব অস্ত্র ইউক্রেনকে নয়, বরং যুক্তরাষ্ট্রকে ফেরত দেওয়া হয়েছে। তবে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন তারা মস্কোকে আগেই এ বিষয়ে অবহিত করেছে। পেন্টাগন এবং মার্কিন ইউরোপীয় কমান্ড কোনো মন্তব্য করতে রাজি হয়নি, আর রাশিয়া এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছিল। ইহুদি তীর্থযাত্রীদের ইউক্রেনে প্রবেশের অনুমতি না দেওয়ার মাধ্যমে জেলেনস্কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র স্থানান্তরের অনুমোদন আদায় করেন। এর আগে রাশিয়ার প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েল ইউক্রেনকে কেবল মানবিক সহায়তা দিয়ে আসছিল। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ ইসরায়েলের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা দেশটির ভূরাজনৈতিক অবস্থান বদলানোর ইঙ্গিত দেয়। জাতিসংঘে রাশিয়ার দূত ইসরায়েলকে সতর্ক করেছিলেন যে ইউক্রেনে অস্ত্র সরবরাহের পরিণতি ভয়াবহ হতে পারে। রাশিয়ার দাবি এসব অস্ত্র শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে সিরিয়ায় ইসরায়েলি সামরিক কার্যক্রম এবং রাশিয়ার অবস্থান দুর্বল হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়া ও ইরান সম্প্রতি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন সামরিক ভারসাম্য আনতে পারে। ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র সরবরাহ রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে তা এখনো অনিশ্চিত।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে গাজা থেকে আরও 3 জিম্মিকে মুক্তি দেওয়া হবে। তাদের মধ্যে 2 জন দ্বৈত নাগরিক, একজন মার্কিন ইসরায়েলি এবং একজন ফ্রান্স ইসরায়েলি। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জর্ডান বিবুস, কেইথ সিগেল এবং অফার ক্যালডেরন। কেইথ সিগেলের স্ত্রীকে 2023 সালের নভেম্বরে যুদ্ধবিরতির অধীনে মুক্তি দেওয়া হয়েছিল। ফিলিস্তিনের মিডিয়া অফিস জানিয়েছে এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। তাদের মধ্যে 9 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং 81 জন দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত। এর আগেও হামাস 8 জিম্মিকে মুক্তি দিয়েছিল, যার বিনিময়ে ইসরায়েল 110 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। গত কয়েক সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে বেশ কয়েকটি বন্দী বিনিময় হয়েছে। 25 জানুয়ারি 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তির বিনিময়ে ইসরায়েল 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। 19 জানুয়ারির বিনিময় চুক্তিতে 3 জিম্মির মুক্তির ফলে 9 ফিলিস্তিনি বন্দীকে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। চলমান বন্দি বিনিময় চুক্তির আওতায় হামাস প্রথম ধাপে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে আর ইসরায়েল কয়েক ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। এই চুক্তির ফলে ইসরায়েলি সেনারা গাজার কিছু এলাকা থেকে প্রত্যাহার হবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাড়ি ফিরতে পারবেন এবং প্রতিদিন ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পাবে। চুক্তির দ্বিতীয় ধাপে আরও ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও সেনা প্রত্যাহার হবে। তৃতীয় ধাপে গাজার পুনর্গঠনের কাজ শুরু হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এছাড়া মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। টেলিভিশনে বিবৃতি দিয়ে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, শক্তিশালী সরকার গঠনই তার মূল লক্ষ্য। সবাইকে নিয়েই সরকার গঠন করা হবে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, দেশের সব ধরনের মানুষকে নিয়ে একটি ন্যাশনাল ডায়ালগ কনফারেন্সের ব্যবস্থা করা হবে। তারপর সবাইকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে। আহমেদ জানিয়েছেন, সিরিয়া একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। নানা ধরনের মানুষের বসবাস সেখানে। সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে সরকারে থাকে, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। বস্তুত গত ডিসেম্বর মাসে ইসরায়েলের সরকার থেকে বাশার আসাদকে উৎখাত করা হয়। তারপরেই ধীরে ধীরে ক্ষমতা দখল করেছেন আহমেদ। আহমেদ আল শারা বলেন, সিরিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় লক্ষ্য। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন। আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে চললে তবেই নির্বাচন পর্যন্ত পৌঁছানো সম্ভব। ন্যাশনাল ডায়ালগ প্রোগ্রামের জন্য একটি কমিটি তৈরি করা হবে। সেখানে সব ধরনের মানুষের কথা শোনা হবে। গুরুত্ব দেওয়া হবে বিরোধী রাজনৈতিক মতামতকেও। একটি ছোট দল তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। আপাতত তারাই পার্লামেন্টে বসবেন ও শাসনের দায়িত্ব পালন করবেন। তবে পরবর্তী সময়ে দেশের সংবিধান বদলের ইঙ্গিত দিয়েছেন আহমেদ। জানিয়েছেন তার জন্য একটি বডি তৈরি করা হবে, যারা নতুন সংবিধান নিয়ে আলোচনা করবেন। নতুন সংবিধান তৈরি ও পরবর্তী নির্বাচনের জন্য অন্তত 4 বছর লাগতে পারে বলে আগেই জানিয়েছিলেন আহমেদ। ততদিন অন্তর্বর্তী সরকারি সিরিয়া পরিচালনা করবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি রেগান বিমানবন্দরের কাছাকাছি স্থানীয় সময় বুধবার রাতে একটি বিমান ও সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বিমানের 64 ও হেলিকপ্টারের 3 আরোহীর সবার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মুহূর্তেই বিমানবন্দরটির ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে শোনা যায় কিছু ভয়ঙ্কর কথাবার্তা। কন্ট্রোল টাওয়ারের রাডারে হেলিকপ্টারটি PAC-25 হিসেবে উল্লেখিত ছিল। অপরদিকে বিমানটি ছিল CRJ নামে। ভয়াবহ এ দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে তাদের সঙ্গে যোগাযোগ করছিল কন্ট্রোল টাওয়ার। ওই সময় এক কন্ট্রোলার হেলিকপ্টারের ক্রুদের জিজ্ঞেস করেন, PAC-25 আপনি কি CRJ বিমানকে দেখতে পাচ্ছেন? PAC-25 আপনি CRJের পেছন দিয়ে যান। এরপরেই কন্ট্রোল টাওয়ার থেকে ভয়ঙ্কর একটি দীর্ঘশ্বাস শোনা যায়। ওই সময় আরেকটি বিমান থেকে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে জিজ্ঞেস করা হয়, টাওয়ার আপনি কি এটি দেখেছেন? ঠিক তখনই কন্ট্রোল টাওয়ার থেকে বলা হয়, ক্র্যাশ ক্র্যাশ ক্র্যাশ। 2001 সালের পর যুক্তরাষ্ট্রে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। এ ঘটনার পর পুরো দেশটিতেই নেমে এসেছে শোকের ছায়া। কন্ট্রোল টাওয়ারের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে মাঝ আকাশে 2টি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হচ্ছে। ওই সময় আকাশে আগুনের বিশাল কুণ্ডলী দেখা যায়। উদ্ধারকারীরা এখন পর্যন্ত 28 জনের মরদেহ উদ্ধার করেছে, আর কেউ বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় এখন বাকি মরদেহ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আলোচিত সালোয়ান মুমিকাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন বলেছেন, হত্যাকাণ্ডের পেছনে বিদেশি শক্তির হাত থাকতে পারে। পুলিশ এ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করলেও বন্দুকধারী তাদের মধ্যে আছে কিনা তা নিশ্চিত করেনি। মুমিকা ইরাকি খ্রিস্টান শরণার্থী ছিলেন এবং 2023 সালে বেশ কয়েকবার কোরআন পোড়ানোর ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছিলেন। বৃহস্পতিবার স্টকহোমের আদালতে তার বিরুদ্ধে জাতিগত উত্তেজনা সৃষ্টির মামলার রায় দেওয়ার কথা ছিল। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী এবা বুশ বলেছেন, এটি সুইডেনের মুক্ত গণতন্ত্রের জন্য হুমকি। 2023 সালের আগস্টে মুমিকা ও তার সহপ্রতিবাদকারী সালওয়ান নাজিমের বিরুদ্ধে জাতিগত উত্তেজনা ছড়ানোর অভিযোগ আনা হয়। তারা কোরআনে আগুন দেওয়া সহ একাধিকবার অবমাননামূলক কর্মকাণ্ড চালিয়েছিলেন। মুমিকা একবার স্টকহোমের একটি মসজিদের সামনেও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিলেন। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুইডেনের সম্পর্কের অবনতি ঘটে। বাকস্বাধীনতার নীতির অংশ হিসেবে সুইডিশ পুলিশ কোরআন পোড়ানোর কর্মসূচির অনুমতি দিলেও তারা মুমিকা ও নাজিমের বিরুদ্ধে মামলা করেছিল। 2023 সালের জুলাই মাসে বাগদাদে সুইডেন দূতাবাসে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা 2 বার হামলা চালান। দ্বিতীয় হামলায় দূতাবাসে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনাগুলো সুইডেনের কূটনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। গত মার্চে মুমিকা নরওয়েতে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু কয়েক সপ্তাহ পর নরওয়ে তাকে ফের সুইডেনে ফেরত পাঠায়। তার বিতর্কিত কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।